আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি এখনো ভালো। এই যে আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় তরঙ্গ সমীকরণ, শ্রোডিঙ্গার সমীকরণ শিখবো। হুম, খাতাপত্র নিছো তো সবাই? জি স্যার। আচ্ছা, শ্রোডিঙ্গার সমীকরণটা কিভাবে তৈরি করতে হয় আমি এটা তুলে ধরতেছি। তা তোমরা জানো তরঙ্গ বিভিন্ন জায়গায় আমরা পর্যায়ভিত্তিক গতি পাই এবং পর্যায়ভিত্তিক গতি থেকে তরঙ্গ তৈরি হয়। তাই যে ঘড়ির গতি যে সেকেন্ডে কাটা, ঘন্টা কাটা, মিনিটে কাটা সবারই তরঙ্গ পর্যায়বৃত্ত গতি আছে। ঘড়ি কাটার পর্যায়বৃত্ত গতির মাপ কত বলতো? কত সময়ে 360 ডিগ্রি ঘুরে? ঘড়ির সেকেন্ডে কাটা কত সময় 360 ডিগ্রি ঘুরে? 2 পাই অ্যাঙ্গেল ঘুরতে কত সময় নেয়? সেকেন্ডে কাটা 60 সেকেন্ড সময় নেয়, তাই না? একটা পূর্ণ ঘূর্ণন দিতে 60 সেকেন্ড সময় লাগে সেকেন্ডে কাটার। আর মিনিটে কাটা সম্পূর্ণটা ঘুরতে কত সময় নেয়? 1 ঘন্টা। আর ঘন্টার কাঁটা সম্পূর্ণ ঘুরতে কত সময় নেয়? 360 ডিগ্রি ঘুরতে 12 ঘন্টা সময় নেয়। তো এটা একটা পর্যায়বৃত্ত গতি ঘড়ি। আবার আমাদের যে সরল দোলক আছে সেখানে পর্যায়বৃত্ত গতি আছে, আমাদের যে স্প্রিং আছে সেখানে পর্যায়বৃত্ত গতি আছে। এই পর্যায়বৃত্ত গতি যখন আমরা চলমান থাকে তখন তরঙ্গ তৈরি হয়। এবং তরঙ্গ হলো, তোমরা জানো যে তরঙ্গ হলো শক্তির প্রবাহ। এবং গতদিনে আমি তরঙ্গের কিছু ছবি টবি দেখাচ্ছিলাম তোমাদেরকে। এই যে তরঙ্গ প্রবাহিত হলে কণাটা তার জায়গাতেই থাকে, কণা স্থান পরিবর্তন করে না। এবং এই যে এই এটা যে ঘুরছে এই পর্যাবৃত্ত গতির ফলে, তার ফলে আমরা তরঙ্গ সময়ের সাথে সাথে তরঙ্গ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, তরঙ্গের ঢেউ তৈরি হচ্ছে। তা আমরা এইরকম নানান ছবি আছে আমাদের হাতে। আমরা স্প্রিং এর সাথে পর্যাবৃত্ত গতির একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে তোমার স্প্রিং এর সাথে তরঙ্গ সৃষ্টি হচ্ছে, তার সম্পর্ক দেখতে সময়ের সাথে সাথে প্রবাহিত হচ্ছে। তা আমাদের হাতে যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে আমরা তরঙ্গের সাথে সম্পর্ক দেখতে পাচ্ছি এবং অনেক তরঙ্গ আমরা এর মধ্যে ছবি টবি দেখেছি। তা তরঙ্গের বিষয়ে যখন শ্রোডিঞ্জার ইকুয়েশন তৈরি করার বিষয় আসলো, তখন আমি সেই জায়গায় যাই, শ্রোডিঞ্জার সমীকরণটা কেমনে তৈরি করা হয়। তা শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করতে গেলে তরঙ্গের একটা বিষয় তোমরা হয়তো লক্ষ্য করছো যে এই ওয়েভটা দেখো, এটা কোনো বিন্দু কিন্তু ডাবল নাই। মানে এক্স এর সাথে সাথে এই ওয়াই এর দিকে যে বিন্দুগুলো আছে প্রত্যেকটা ইউনিক মান, একক মান। এক্স এর মানের সাথে ওয়াই এর মান একক, ডাবল হয় না। ডাবল হওয়া বুঝতে কেমন সেটা আমি একটু তোমাদের একটু পরে বুঝাবো যে একই জায়গায় ডাবল মান কেমনে আসে। তা আমরা সাইন ওয়েভ, কজ ওয়েভ, এই যে সাইন ওয়েভ যেটা আমরা দেখলাম, হ্যাঁ, সাইন ওয়েভের এই যে এখানে 0 হয়েছে আর একক মানটা উপরের দিকে, আবার -1 নিচের দিকে। আর কজ ওয়েভ যেটা হয় সেটা এখানে 0 হয়েছে এককের জায়গায়। তাহলে এখানে এক্স এর মান 0-তে কজের মান, কজ থিটার মান হয়, কজ এক্স এর মান হয় 1। আর সাইনের এক্স এর মান 0-তে সাইন এক্স এর মান হয় 0। এই দুটো একটু মনে রাখবে কারণ এটা আমাদের কাজে লাগবে। আর আমরা সাইন এক্স কজ এক্স এর সমষ্টি হিসেবেও আমরা সমীকরণ গ্রাফ আঁকতে পারি, দেখাইতে পারি। এরকম বিভিন্ন রকম বুদ্ধি আমাদের হাতে আছে আর কি। আমরা যেমন এই এই ছবিটা দেখো, এখানে এই এই যে বৃত্তাকার পথে এটা ঘুরছে, এটা বৃত্ত তৈরি করছে এবং তরঙ্গটা এই যে প্রবাহিত হয়ে আসতেছে এবং তরঙ্গের যে দুইটা আহ, উপাংশ, একটা হলো নীল, একটা সবুজ কালারের, একটা লাল কালারের। এই উপাংশগুলো আমরা বিভক্ত করে ফেলতে পারি, তাহলে বৃত্তাকার পথে আমরা তরঙ্গ দেখাইতে পারি
আবার উপাংশগুলো আমাদের দেখো ঢেউ ঢেউ আকারে। এখানে দেখো, এখানেও একই অবস্থা। উপাংশগুলো ওই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে তার অ্যামপ্লিটিউড পরিবর্তন হচ্ছে, আর উপাংশগুলো দেখা যাচ্ছে যে সবুজ কালারের এবং লাল কালারের। তা আমরা এইভাবে বিভিন্ন রকম তরঙ্গগুলো অ্যামপ্লিটিউডের পরিবর্তনের মাধ্যমে দেখতে পারি। তার মানে সহজ সহজ হিসাবটা হলো যে একটা বৃত্তাকার পর্যায়ভিত্তিক গতি আর কি। পর্যায়ভিত্তিক গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, এবং এটা সাইন ওয়েভ দিয়ে বা কজ ওয়েভ দিয়ে অথবা e⁻x দিয়ে দেখাইলে আমাদের জন্য সহজ হয়। তাহলে তরঙ্গের জন্য যে টার্মগুলো আছে, এম ভরের একটা কণা তরঙ্গের পর্যায়বৃত্ত গতিতে আছে, টি সময়ে সৃষ্ট কোণ হলো থিটা, কৌণিক বেগ ওমেগা, পর্যায়কাল টি। এই টার্মগুলো কোনটা কি দিয়ে প্রকাশ করতেছি একটু লিখে রাখবা তোমরা, কারণ এগুলি সবগুলো কাজে লাগবে আমাদের। কম্পাঙ্ক নিউ, তরঙ্গের গতিপথে অতিক্রান্ত দূরত্ব এক্স, গতিপথে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গের বেগ ভি, ভরবেগ পি, গতিশক্তি ই কে, এবং অবস্থানে বলক্ষেত্র এফ এর মধ্যে স্থিতিশক্তি ভি এবং মোট শক্তি ই। এই টার্মগুলো আমাদের সবগুলোই কাজে লাগবে। আর এদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, আমাদের তরঙ্গের সাথে যে সম্পর্কগুলো আছে, ওমেগা সমান তোমরা জানো থিটা বাই টি, আর ওমেগা সমান টোয়াইস পাই বাই বড় হাতের টি। বড় হাতের টি হলো পর্যায়কাল, তার এক পর্যায়কালে টোয়াইস পাই কোণ অতিক্রান্ত করে। আর নিউ হচ্ছে 1/t। কম্পাঙ্ককে আমরা পর্যায়কালের ইনভার্স হিসেবে বলি। আর ওমেগা হচ্ছে টোয়াইস পাই নিউ। এখান থেকে সম্পর্ক আমরা বের করতেছি, এটা যেখানে টোয়াইস পাই আছে, 1/t কে নিউ হিসেবে দেখাইছি। হ্যাঁ, এটা। আর নিউ সমান তো তোমরা জানো ল্যামডা, ভি বাই ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক গুণ করলে বেগ পাওয়া যায়। এবং এগুলি আরো সম্পর্ক আমরা সবগুলোই দেখাইতে পারি। দেখলে আমি একটা একটা করে আবার প্রয়োগ করব, তখন আমরা আবার দেখব। ভরবেগকে পি এম ভি দিয়ে দেখানো হয়। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো আমাদের যে কোনো তরঙ্গের সমীকরণকে যদি অ্যামপ্লিটিউড এ হয়, অ্যামপ্লিটিউড মানে দোলন মাত্রা, তা আমরা এটাকে সাই সাই ইকুয়াল টু, সাই হলো ওয়েভ ফাংশন, তরঙ্গ ফাংশন। তরঙ্গ ফাংশনকে আমরা লিখতে পারি এ সাইন থিটা। লিখে নাও সবাই, এ সাইন থিটা। এটা একটা তরঙ্গের সমীকরণ। এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। থিটা, ওই যে আমি একটু আগে বলছি যে বৃত্তাকার পথে ঘুরে, যেহেতু সেই জন্য বৃত্তাকার পথের জন্য আমরা থিটাটা দেখাচ্ছি। তাহলে তোমরা এখানে সাই ইকুয়াল টু, স্যার অ্যামপ্লিটিউড এটা কি? দোলন মাত্রা, যে উপরে নিচে যে যাচ্ছে, যতখানি দূরত্ব অতিক্রম করে, সেটাকে অ্যামপ্লিটিউড বলতেছি। ছবিগুলো মনে আছে তো, যে জি স্যার। একটা তরঙ্গের মানে তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ দূরত্ব যেটা, সেটা অ্যামপ্লিটিউড। এই যে এখানে এখানে হলো, এই যে এটা এই দূরত্বটা হলো অ্যামপ্লিটিউড, মানে এই যে ঢেউয়ের যে সর্বোচ্চ বিন্দু আর ঢেউয়ের ইকুইলিব্রিয়াম, এটা হলো অ্যামপ্লিটিউড। অথবা ঢেউয়ের সর্বনিম্ন বিন্দু, সর্বনিম্ন বিন্দুকে বলা হয় ট্রাফ, আর সর্বোচ্চ বিন্দুকে বলা হয় ক্রেস্ট। হ্যাঁ, ট্রাফের সাথে সাথে সাম্যবিন্দুর দূরত্ব, অথবা ক্রেস্টের সাথে সাম্যবিন্দুর দূরত্ব, এটাকে অ্যামপ্লিটিউড বলে। এবার এই বৃত্তাকার পর্যায়বৃত্ত গতিতে আমাদের ওয়াই এর সর্বোচ্চ মান আর ওয়াই সর্বনিম্ন মান, এই জিরো থেকে এই সর্বনিম্ন মান সর্বোচ্চ মানটাকে অ্যামপ্লিটিউড বলছি। হ্যাঁ, অ্যামপ্লিটিউড। এখন তরঙ্গটাকে দেখো, এখানে একটু দেখো, এই এক্স অক্ষের দিকে এখানে কি আছে, এটা এটা কি টি। তাহলে সময় দিয়ে অ্যামপ্লিটিউডের গ্রাফ করতে পারি, অথবা এক্স অক্ষের দিকে আমাদের এক্স দিয়ে মানে দূরত্ব দিয়ে আমরা অ্যামপ্লিটিউডের গ্রাফ করতে পারি। তো দুইটা বিষয় আমাদের হাতে আছে, একটা হলো তরঙ্গ সময়ের সাপেক্ষে, অথবা একটা হলো তোর দূরত্ব সাপেক্ষে। একটা হলো টাইম, একটা হলো স্পেস। দুইটাই তরঙ্গ হিসাবে দেখানো যেতে পারে। তাহলে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তরঙ্গ যখন বানাবে তখন তোমরা কি দিয়ে বানাচ্ছ? তোমরা কি কোণ দিয়ে বানাচ্ছ? ওই যে এখানে কোণ দিয়ে তৈরি করা হয়েছে, থিটা দিয়ে। থিটা বনাম অ্যামপ্লিটিউড, অথবা টাইম বনাম অ্যামপ্লিটিউড, আর স্পেস বনাম অ্যামপ্লিটিউড। লিখে রাখো, 3 রকম গ্রাফ আমরা বানাইতে পারি। একটা হলো কোণ বনাম দোলন মাত্রা, একটা হলো সময় বনাম দোলন মাত্রা, একটা হলো স্পেস বা স্থান বনাম দোলন মাত্রা। 3 ধরনের গ্রাফ আমাদের হাতে আসতে পারে।
এবং তিনটা নিয়ে আমাদেরকে খুব কেয়ারফুলি কাজ করতে হয়। কোন আমরা কি কোণ দিয়ে হিসাব করছি, না আমি সময় দিয়ে হিসাব করছি, না আমি স্পেস দিয়ে হিসাব করছি, এটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেইভাবে গ্রাফ বানাতে হবে সব সময় এবং সেইভাবে চিন্তা করতে হবে। স্যার এই 3 ধরনের গ্রাফের নাম আবার একটু বলেন। সবই সাইন ওয়েভ, সবই সাইন গ্রাফ। একটা হলো কোণ বনাম দোলন মাত্রা, কোণ জি বনাম স্যার। দোলন মাত্রা, আর একটা হলো সময় বনাম দোলন মাত্রা, আর একটা হলো স্পেস বা স্থান বনাম দোলন মাত্রা। স্থানের অক্ষ আর কি, যে কোনো একটা অক্ষ নিয়ে আমরা কাজ করতে পারি, অথবা পুরা স্থান এক্স ওয়াই জেড তিনটা নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, তাহলে স্থান বনাম দোলন মাত্রা, স্থানের যে কোনো একটা অক্ষ নিয়ে আমাদের গ্রাফ করতে পারি, এক্স ওয়াই জেড যে কোনো একটা অক্ষ বনাম দোলন মাত্রা। দোলন মাত্রাকে আমরা আরেকটা অক্ষে রাখছি, যদি এক্স অক্ষ নিয়ে কাজ করি দোলন মাত্রা অথবা জেড অক্ষে রাখছি, যদি আমি ওয়াই অক্ষ নিয়ে কাজ করি দোলন মাত্রাকে এক্স অক্ষে অথবা জেড অক্ষে রাখবো, আর যদি আমি জেড অক্ষ নিয়ে কাজ করি তাহলে দোলন মাত্রা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ হবে। তো দোলন মাত্রা সবসময় এই বিবেচিত ওই তরঙ্গের যে দৈর্ঘ্য বরাবর যাবে তার লম্ব বরাবর হবে দোলন মাত্রা। দোলন মাত্রা সবসময় লম্ব বরাবর থাকে। তাহলে এই সম্পর্কগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এই এই আমাদের যে তরঙ্গের যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো সবগুলোই আমাদের লাগবে, সবগুলো সম্পর্ক সবসময় মাথার মধ্যে রাখতে হবে। এগুলি সম্পর্ক যদি তোমরা এই নিচের ক্লাসে ভালো করে শিখে না আসো তাহলে এখানে লিখে নাও সবগুলো। হ্যাঁ, এই সম্পর্কগুলো সবগুলোই আমাদের লাগবে এবং নতুন নতুন টার্ম আসবে, ওয়েভ ভেক্টরের একটা টার্ম আসবে, ওই কম্পন সংখ্যার একটা বিষয় আসবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিষয় আসবে, এগুলি সবগুলোই লাগবে এবং এর সাথে সাথে নতুন নতুন বিষয় আসবে তরঙ্গ সংক্রান্ত। তাহলে সব তরঙ্গ সংক্রান্ত যত বিষয় আছে তোমাদের হাতে সবগুলি তোমরা অবশ্যই তোমাদের নলেজের মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা এখান থেকে পিছায় যাবা। কারণ আমাদের এই যে বিষয়টা, আমাদের যে ভৌত রসায়ন যেটা আমরা পড়ছি, এই ভৌত রসায়নের 2/3 অংশ তরঙ্গ নির্ভর। 3/2 আমরা তরঙ্গ নিয়ে কাজ করব এবং বাকি যে আরেক ভাগ থাকলো ওইটাও কিন্তু তরঙ্গর হিসাব নিকাশের উপরেই নির্ভর করবে। সেই জন্য তরঙ্গের যত সম্পর্ক আছে এগুলি যদি তুমি ভালো মতো নাও জানো তাহলে তুমি পিছায় যাবা। সেই জন্য তরঙ্গের সব সম্পর্ক এবং কণা তরঙ্গ ডুয়েলিটি, যেটা আমি জীববিজ্ঞান তত্ত্ব পড়ানোর সময় আমরা পাইছি, এই কণা তরঙ্গ দ্বৈততা, এই সম্পর্কগুলোও তোমার জানতে হবে। এই সম্পর্কগুলো এই যে এখানে পি ইকুয়াল টু এম ভি, পি ইকুয়াল টু 1/λ, এইচ বাই ল্যামডা, এই সম্পর্কগুলো আমাদের লাগবে। যাই হোক, এই সম্পর্কগুলো তোমরা লিখে রাখবে। তা আমি এখন যে শ্রোডিঞ্জার সমীকরণ কিভাবে তৈরি করতে হয় আমি সেখানে ঢুকছি। হ্যাঁ, আমরা কিভাবে শ্রোডিঞ্জার সমীকরণে পৌঁছাবো। শ্রোডিঞ্জার সমীকরণ কি করে? তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কণা বৈশিষ্ট্য ঢুকায়। শ্রোডিঞ্জার সমীকরণের কাজ হচ্ছে তরঙ্গ একটা সমীকরণ নিবে এবং সেই সব সমীকরণের মধ্যে কণা বৈশিষ্ট্য যে আছে, ভর, শক্তি, ভরবেগ, এই বিষয়গুলো ঢুকাবে। লিখে রাখতে পারো বিষয়টা। শ্রোডিঞ্জার সমীকরণ হচ্ছে তরঙ্গ সমীকরণের মধ্যে কণা বৈশিষ্ট্য ইম্পোজ করা, প্রবেশ করানো। এটাই হচ্ছে শ্রোডিঞ্জার সমীকরণের কাজ। তা আমি শুরু করছি একটা একেবারে প্রাইমারি তরঙ্গ সমীকরণ দিয়া, একটা সাই ইকুয়াল টু এ সাইন থিটা। এটা মনে রাখা খুব সহজ। এই প্রাইমারি তরঙ্গ সমীকরণ সব বইই তাই করছে, কোনো না কোনো তরঙ্গ সমীকরণ দিয়ে তারা শুরু করছে। আমি শুরু করছি এই সাই ইকুয়াল টু এ সাইন থিটা দিয়ে। তাহলে সাইন থিটা, থিটার জায়গায় ওমেগা বাই টি লিখলাম, এই ওমেগা টি লিখলাম, যে থিটা সমান ওমেগা টি লিখতে পারি। হ্যাঁ, ওমেগা মানে থিটা বাই টি, একটু আগেই বলছি। তো ওমেগার জায়গায় আবার টুয়াইস পাই নিউ লিখলাম। টুয়াইস পাই নিউ তো কম্পাঙ্কের সাথে সম্পর্ক, একটু আগেই আমি দেখাইছি এটা। হ্যাঁ, বা এখানে পাশে লিখে রাখছি, তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে যে ওমেগা সমান আবার ভি বাই ল্যামডা লিখলাম, যে আমরা জানি যে ভি ইকুয়াল টু নিউ ল্যামডা। তরঙ্গের যে বেগ আছে, বেগটা হলো কম্পাঙ্ক গুণন তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল। একেবারে সহজ সহজ কাজ এগুলা, কোনো কঠিন বিষয় না। তারপরে ভি এর জায়গায় আমি এক্স বাই টি লিখলাম, কারণ বেগ সমান তো আমরা জানি দূরত্ব বাই সময়। হ্যাঁ, এখানে কোনো সমস্যা আছে কারো এই পর্যন্ত? এই যে এখান থেকে এই পর্যন্ত আসলাম আমি, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। তারপরে টি এর সাথে টি কেটে দিলাম, কেটে দিয়ে এক্স বাই ল্যামডা থাকলো। হ্যাঁ,
এক্স বাই ল্যামডা হলো, লিখে নাও সবাই। এক্স বাই ল্যামডা থাকলো। এখন এক্স বাই ল্যামডার জায়গায় আমি কি করলাম, আমি আর কিছুই করলাম না, এটাকে ডিফারেন্সিয়েট করা শুরু করলাম। হ্যাঁ, প্রথমে ডিফারেন্সিয়েট করলাম, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলাম, তাতে কি আসলো, দুইবার ডিফারেন্সিয়েটে আমার 4 পাই স্কয়ার বাই ল্যামডা স্কয়ার সাই আসলো। হ্যাঁ, ওই তরঙ্গ সমীকরণের বিষয় বৈশিষ্ট্য হলো যে ওই সাইটা দুই পাশেই পাওয়া যায়। তা এটা একটা তরঙ্গ সমীকরণ, এবং এখানে ল্যামডা স্কয়ারের এই যে মাইনাস চিহ্ন আসছে, যেহেতু এই মাইনাস চিহ্নটা এই পাশে এসে প্লাস চিহ্ন করে দিলাম। তো এইটা একটা তরঙ্গ সমীকরণ। এই তরঙ্গ সমীকরণ থেকে এই তরঙ্গ সমীকরণ থেকে আমি ডিফারেন্সিয়েট ফর্মে তরঙ্গ সমীকরণে চলে আসলাম। হ্যাঁ, অন্তরীকরণ ফর্মে, এই ডিফারেন্সিয়েট ফর্মে তরঙ্গ সমীকরণে আসলাম। এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য ছাড়া আর কিছুই নাই, মানে তরঙ্গের এই বৈশিষ্ট্য। কিন্তু আরেকটা জিনিস আছে, এক্স আছে। এক্স কিন্তু তরঙ্গের স্থানের বৈশিষ্ট্য। তা দুইটা বিষয় আমার এখানে জড়িত হয়ে গেছে। তো এটা একটা দ্বিমাত্রিক ডিফারেনশিয়াল সমীকরণ, এর অসংখ্য সমাধান সম্ভব। সমাধান বলতে আমরা কি বুঝাই? সমাধান বলতে সাই এর মান নির্ধারণ করা বোঝায়। সকল সমাধানে দ্বিমাত্রিক ডিফারেনশিয়ালে এই সমীকরণটি তৈরি হবে। যে সমাধানগুলো আমরা পাবো সেগুলিকে যদি আমি দ্বিমাত্রিক ডিফারেনশিয়াল করি, দুইবার ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে এরকম সমীকরণ পাবো। তা সেই সমাধানগুলো আমার গ্রহণ করতে হবে। যে সমাধানগুলোকে দুইবার ডিফারেন্সিয়েট করলে এই ধরনের সমীকরণ পাওয়া যাবে, সেই সমাধানটা গ্রহণ করতে হবে। অনেক সমাধান হবে, হাজার হাজার কোটি কোটি সমাধান আসবে এই সমীকরণের। তাহলে এটা যেহেতু আমি এই সমীকরণ থেকে শুরু করছি, সাই ইকুয়াল টু এ সাইন টুয়াইস পাই ল্যামডা এক্স, তাহলে এইটা দিয়ে যেহেতু শুরু করছি, তাহলে এই সমীকরণটার যে শেষে যে ডিফারেনশিয়াল সমীকরণ যেটা পাইছি, তার একটা সমাধান, এটা অবশ্যই একটা সমাধান হবে, নাকি বলো? যেহেতু সাই এর এই মানটা দিয়ে আমি শুরু করছি এই সমীকরণটা তৈরি করা, তাহলে আমরা এই সমীকরণের একটা সমাধান, এটা অবশ্যই সে নিজেও একটা সমাধান। হ্যাঁ, তাহলে আমরা এর একটি সমাধান হলো যে এটা। হ্যাঁ, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই আমাদের। আমরা সমীকরণ একটা পাইছি এবং সেটা ডিফারেনশিয়াল ফর্মে, এবং সেখানে ল্যামডা আছে। তো ল্যামডা ডি ব্রগলি সমীকরণ কি বলে? ডি ব্রগলি সমীকরণ বলে যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তার ডি ব্রগলি সমীকরণ তো আমরা আগে শিখছি, এইচ বাই পি টা আমি এখানে বসাবো। তাহলে কি আসলো, এখানে কণার বৈশিষ্ট্য চলে আসলো, পি স্কয়ার, মানে এই ভরবেগ আসলো, কণার বৈশিষ্ট্য আসলো। তা পি স্কয়ার সমান আমি কি লিখতে পারি দেখো তো? এখানে পি স্কয়ার সমান এম ভি স্কয়ার লিখতে পারি, এম ভি হোল স্কয়ার লিখতে পারি। এম ভি হোল স্কয়ারের মধ্যে আমি টুয়াইস এম, এমটা বাইরে, একটা এম বাইরে নিয়ে গেলাম, একটা হাফ করে দিলাম, হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার তো তোমরা জানো যে গতিশক্তি। তো এই গতিশক্তি আমি এই সমীকরণটাকে নিয়ে আসলাম। দেখো এই সমীকরণের মধ্যে এম আসছে, ভর আসছে, গতিশক্তি আসছে, এবং ওয়েভ ফাংশন আছে, স্থান আছে। তাহলে এটা একটা গতিশক্তির সমীকরণ হলো, গতিশক্তি সমীকরণ। এবং এই যে ওয়েভ ফাংশনটা যে আমি আমার হাতে আছে সাই, এই সাইয়ের উপরে এই টার্মটা ক্রিয়া করলে এই গতিশক্তি টার্ম পাওয়া যায়। নতুন একটা বিষয় আমাদের সামনে আসতেছে যে আমার ওয়েভ ফাংশন যে সাই আছে, এই সাই এর উপরে এই যে বাম দিকে যে টার্মটা আমি পাইছি, মাইনাস এইচ স্কোয়ার ডিভাইড বাই 8 পাই স্কোয়ার এম, এই টার্মটা সাথে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, যদি আমি এটাকে সাই এর উপরে এই অপারেটরটা অপারেশন করি, তাহলে আমরা গতিশক্তি পাবো। এই জন্য এই বিষয়টাকে যে এই সাই এর সাথে যে অংশটা জড়িত আছে, এই অংশটাকে বলা হয় অপারেটর। যে অপারেট করবে একটা বিষয়ের উপরে, ফাংশনের উপরে অপারেট করলে সেই ফাংশনটাকে ইনট্যাক্ট অবস্থায় ছেড়ে দিবে, এবং তার সাথে একটা ধ্রুব রাশি সংযোজন করবে, ভৌত রাশি, যেটা আমরা গণনা করতে পারি, যেটা আমরা নির্ণয় করতে পারি, এই ধরনের একটা ভৌত রাশি সংযোজন করে দেয়। এই যে বৈশিষ্ট্যটা আমরা এখানে পাচ্ছি, এই বৈশিষ্ট্য কিন্তু আগের সমীকরণগুলোতে ছিল না। আগে যে আমরা যে সমীকরণগুলো আগে যে এই তরঙ্গ সমীকরণ থেকে নিয়ে আসছিলাম, ওখানে কিন্তু এই ধরনের কোনো বৈশিষ্ট্য আমরা ধারণা করতে পারি নাই। এই শ্রোডিঞ্জারের এই হলো সাফল্য, যে তিনি একটা নতুন ধারণা ইম্পোজ করছেন, এবং এইটাকে বলা হয় তরঙ্গ বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্স। হ্যাঁ, কোয়ান্টাম বলবিদ্যা। কোয়ান্টাম বলবিদ্যার কাজ হচ্ছে একটা তরঙ্গ ফাংশন চিন্তা করব আমরা, সেই তরঙ্গ ফাংশনের উপরে একটা অপারেটর অপারেট করাবো, করলে তরঙ্গ ফাংশনটাকে ইনট্যাক্ট অবস্থায় সে ছেড়ে দিবে, যা যা ছিল সেই অবস্থায় রাখবে, কিন্তু একটা ভৌত রাশি প্রদান করবে,
যেটা আমরা পর্যবেক্ষণ করতে পারি বা নির্ণয় করতে পারি। সেটা আমরা পর্যবেক্ষণ করব আমাদের যন্ত্রপাতি দিয়ে। পর্যবেক্ষণ করে যদি আমাদের যে যে ফাংশনটা আমি চিন্তা করছিলাম সেই ফাংশনের সাথে যদি পর্যবেক্ষণযোগ্য রাশিটার মান যদি মিলে যায়, তাহলে আমার সমীকরণটা গ্রহণযোগ্য। আর যদি না মিলে যায়, তাহলে আবার নতুন সমীকরণ তৈরি করে আবার নতুন ভাবে হিসাব করতে হবে। এই বারবার এই কাজ করতে হবে। দিস ইজ কোয়ান্টাম মেকানিক্স, এবং এই কোয়ান্টাম মেকানিক্সে এইভাবে বারবার কাজ করে করে আমরা সিদ্ধান্তে আসি। তাহলে আমাদেরকে বারবার এই কাজ করতে হবে, বারবার করতে হবে, এবং এটা একটা, বিজ্ঞানীরা এই কাজগুলি করেন, বারবার করেন, বারবার চিন্তা করেন। যে যত উপযুক্ত তরঙ্গ ফাংশন চিন্তা করতে পারে সে তত সাফল্য অর্জন করে। আর যে তরঙ্গ ফাংশন ভালো মতো চিন্তা করতে পারে না, তার সাফল্য সেইভাবে আসে না। তো এইভাবে তরঙ্গ ফাংশন যার, যে যে যত ভালো তরঙ্গ ফাংশন চিন্তা করতে পারবে সে তত ভালোভাবে কাজ করতে পারবে। তো এই সমীকরণটা একটু উল্টা পাল্টায়া, এই মাইনাস চিহ্নটাকে আছে যেহেতু, মাইনাস চিহ্নটাকে এই পাশে নিয়ে এসে প্লাস চিহ্ন করে সমীকরণ দাঁড় করানো হলো। এটাকে বলা হচ্ছে একটা শ্রোডিঞ্জার সমীকরণ বলা যেতে পারে এটাকে, এক ধরনের। হ্যাঁ, এখনো শ্রোডিঞ্জার সমীকরণ বলছি না, এক ধরনের শ্রোডিঞ্জার সমীকরণ বলা যেতে পারে। এটা শুধুমাত্র ক্ষেত্র প্রভাব মুক্ত স্থানে, মানে এখানে যেহেতু গতিশক্তি আছে, হ্যাঁ, সেই সেই গতিশীল কণার ক্ষেত্রে এই সমীকরণটা প্রয়োগ করা যায়। তা আমাদের ক্ষেত্র, তো আমাদের যতগুলো কাজ আছে সবগুলো কিন্তু ক্ষেত্রের উপর নির্ভর করে। ক্ষেত্র আছে মানে ফিল্ড আছে, ফোর্স ফিল্ড আছে। ফোর্স ফিল্ড যেমন আমি যে পৃথিবীতে অবস্থান করছি, আমি পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে আবদ্ধ হয়ে আছি। হাইড্রোজেন পরমাণুতে যে ইলেকট্রনটা আছে সে নিউক্লিয়াসের বলের প্রভাবে আবদ্ধ হয়ে আছে। এইভাবে আমাদের যত পরমাণু অণু জগৎ আছে সব জায়গায় কোনো না কোনো বলের প্রভাবে সবাই অবস্থান করছে। তাহলে তো সেখানে তো এই সূত্রটা প্রয়োগ করা যায় না। তাহলে এই সূত্রটা সেখানে প্রয়োগ করার জন্য বিজ্ঞানী শ্রোডিঞ্জার কি করলেন, এই গতিশক্তির জায়গায় গতিশক্তিকে টোটাল শক্তি হিসাবে আমরা জানি যে এই তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র বা শক্তি নিত্যতা সূত্র থেকে আমরা জানি যে যে কোনো সিস্টেমের মোট শক্তি হলো উহার গতিশক্তি ও স্থিতি শক্তির সমষ্টি সমান। স্থিতি শক্তিকে ইপি বা ভি দ্বারা প্রকাশ করা হয়, আমি এখানে ভি দ্বারা প্রকাশ করছি, এবং সবগুলো বই, বেশিরভাগ বই ভি দ্বারা প্রকাশ করছে, কেউ কেউ ইউ দ্বারা প্রকাশ করছে। তাহলে এই যে ভি, একটা কণার ক্ষেত্রে আমরা ভি প্রকাশ করছি, ভি দিয়ে স্থিতিশক্তি, এবং সেই স্থিতিশক্তি ই, ই এর জায়গায় এটা লিখে ই কে সমান আমরা লিখতে পারি যে ই মাইনাস ভি, মানে টোটাল এনার্জি বিয়োগ হলো স্থিতিশক্তি। এই মোট শক্তি থেকে স্থিতিশক্তি বাদ দিলে গতিশক্তি পাওয়া যায়। তো এই গতিশক্তির জায়গায় এই সমীকরণের মধ্যে আমি করলাম কি ই মাইনাস ভি লিখলাম, বা শ্রোডিঞ্জার সাহেব এই কাজটা করেছেন, ই মাইনাস ভি লিখেছেন। ই মাইনাস ভি লিখে এই সমীকরণটাকে স্থৈতিক ক্ষেত্রে প্রয়োগ করার জন্য উপযুক্ত রূপ দিলেন। এইটাই হলো শ্রোডিঞ্জার সমীকরণ। হ্যাঁ, এবং এটা যেহেতু এক্স এক্স আছে, একমাত্রিক বক্স, হ্যাঁ, এই জন্য এটা ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার সমীকরণ বলা হয়। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন? না স্যার। এটাই তোমাদের লিখতে হবে, খাতায় বানাইতে হবে, পরীক্ষায় আসে। শ্রোডিঞ্জার সমীকরণ প্রতিষ্ঠা করো। তারপর শ্রোডিঞ্জার সমীকরণ প্রতিষ্ঠা করা কি খুব কঠিন কাজ? প্রথমে আমরা তরঙ্গ দৈর্ঘ্য সাপেক্ষে একটা শ্রোডিঞ্জার সমীকরণ বানাইলাম, মানে দ্বিমাত্রিক সমীকরণ, এই দ্বিমাত্রিক ডিফারেনশিয়াল সমীকরণ। আমি শুরু করছি একেবারে একটা জানা একটা সমীকরণ থেকে, খুবই জানা। এখানে এটা, এই সমীকরণ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, এটা একটা তরঙ্গ সমীকরণ। হ্যাঁ, এটা নিয়ে কারো কোনো সমস্যা ছিল না। এই তরঙ্গ সমীকরণকে আমি বললাম কি, এই যে এটা ছিল কোণের নির্ভর, সেটাকে সময় নির্ভর করলাম, সময় নির্ভর থেকে করলাম হলো স্থান নির্ভর। দেখো এখানে স্থান নির্ভর তরঙ্গ সমীকরণ হয়েছে। তাহলে কোণ নির্ভর তরঙ্গ সমীকরণটাকে আমি সময় নির্ভর করে তারপর সেটাকে স্থান নির্ভর করলাম। স্থান নির্ভর সমীকরণকে আমি ট্রান্সফার করলাম হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনে। ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ট্রান্সফার করলাম আমি ডি ব্রগলি সমীকরণ প্রয়োগ করে সরাসরি শক্তিতে নিয়ে গেলাম। এই হলো কাজ তোমাদের। তাহলে ধাপগুলো কি? প্রথমে একটা জানা সমীকরণ নিতে হবে, সেটাকে প্রথমে স্থান সমীকরণে ট্রান্সফার করতে হবে। স্থান সমীকরণ থেকে তোমাদের ডিফারেনশিয়াল সমীকরণে আসতে হবে। ডিফারেনশিয়াল সমীকরণের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আসতে হবে, যে কোনো ভাবেই হোক তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে এসে তোমাদেরকে এটাকে ডি ব্রগলি সমীকরণ প্রয়োগ করে নিয়ে তো কণার জন্য প্রয়োগ করতে হবে। এই হলো শ্রোডিঞ্জারের কাজ। শ্রোডিঞ্জার এমন কোনো মানে যুগান্তকারী কাজ করেন নাই, উনি কাজ করেছেন জাস্ট একটা, মানে ডি ব্রগলি সমীকরণকে একটা তরঙ্গের সমীকরণের মধ্যে প্রয়োগ করেছেন। তো এই হলো আমাদের এই স্থান সমীকরণ। এবং এই
এখানে একটু লক্ষণীয় যে এই সমীকরণটাকে যদি আমি একটু একটুখানি উল্টাপাল্টা করে দিই, ই সাই ভি সাই লিখি, তারপরে এই ভিটাকে এই পাশে নিয়ে এসে রাখে দেই, তাহলে টোটাল এনার্জির সমীকরণ পাচ্ছি আমি কিন্তু এখানে। তাহলে এই যে অংশটা, এই যে প্রথম বন্ধনীর যে অংশটা আমি পাইলাম, এই অংশটা সাইয়ের উপরে ক্রিয়া করে মোট এনার্জি দিচ্ছে, টোটাল এনার্জি দিচ্ছে। তাহলে মোট শক্তি গণনা করার জন্য আমরা একটা প্যারামিটার পেলাম, একটা অপারেটর পেলাম, যে অপারেটর মোট শক্তি প্রদান করতে পারে। তাহলে আমরা একটু আগে একটা অপারেটর পাইছি যেটা গতি শক্তি প্রদান করতে পারে, আর এখানে আরেকটা অপারেটর পেলাম যেটা মোট শক্তি প্রদান করতে পারে। তো এই যে নতুন নতুন বিষয়গুলো আসতেছে, অপারেটর নির্ধারণ করা, হ্যাঁ, মোট শক্তি বের করা, গতিশক্তি বের করা, ভরবেগ বের করা, বিভিন্ন বিষয়ের জন্য অপারেটর নির্ধারণের পদ্ধতি চলে আসলো। এইভাবে শ্রোডিঞ্জার সমীকরণ থেকে আমরা বিভিন্ন অপারেটর তৈরি করতে পারি বিভিন্ন বিষয়ের জন্য, বিভিন্ন প্যারামিটারের জন্য। হ্যাঁ, তো এগুলি এগুলি হলো আমাদের কাজ, এবং এটাই আমাদের করতে হবে, আমরা কিভাবে এটাকে প্রয়োগ করব সমীকরণটাকে। তো এই যে অপারেটরটা আছে, যে থার্ড ব্র্যাকেটের অপারেটর, এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি রসায়নে এবং ফিজিক্সে, কেমিস্ট্রিতে, গণিতে, সব জায়গায়। এবং এটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর। এবং এটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এবং শ্রোডিঞ্জার সমীকরণকে আমরা খুব সংক্ষিপ্ত আকারে লিখি এইচ সাই ইকুয়াল টু ই সাই। যেহেতু এটা ব্যাপক ব্যবহার, এই জন্য ছোট আকারে লিখতে হয় এইচ সাই ইকুয়াল টু ই সাই, এবং এইচ সমান এটা আমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তাহলে শ্রোডিঞ্জার সমীকরণের অপারেটর রূপ কি যদি কেউ প্রশ্ন করে, খুব সহজ হিসাব, এইচ সাই ইকুয়াল টু ই সাই, খুব সহজেই লিখতে হবে, এবং এটা নিয়ে তোমাদের কোনো হেজিটেশন থাকা চলবে না। তাই শ্রোডিঞ্জার সমীকরণ লিখে দেখাও দেখি সবাই একটু, আমি দেখি কেমন লিখতে পারো। অপারেটর রূপ দেখাও, ভিডিও চালু করো দেখি। একজন লেখো, কে লিখবে? এখানে কে কে আছে? আফসানা মুনিরা, তারপরে আর কে আছে? মাহবুবুর রহমান। এই মাহবুবুর রহমান লেখো দেখি শ্রোডিঞ্জার সমীকরণটা। মাহবুব আছেন এই ক্লাসে, না বের হয়ে গেছে? স্যার, ইয়েস স্যার, আসছি স্যার। হ্যাঁ, লিখে দেখাও সমীকরণটা, খাতার মধ্যে লেখো, এইটুকু লেখো, এইচ সাই ইকুয়াল টু ই সাই, বেশি কিছু আমরা চাই না, অভ্যাস হোক লেখার। স্যার এটাই কি লিখবো স্যার? হ্যাঁ, এটাই লিখবা, লিখে দেখাও। ভিডিও চালু করো, তোমার ভিডিও অফ করা আছে। কই দেখাচ্ছ না যে? স্যার লিখতেছে স্যার। আরে এইচ সাই ইকুয়াল টু ই সাই লিখতে কতক্ষণ লাগে? এই স্যার ই লিখবা। মাই ভিউ বোর্ড চালু করো, মাই ভিউ বোর্ডে লিখতে পারো তো। মাই ভিউ বোর্ডের ব্যবহার শিখাইছি না তোমাদেরকে? জি স্যার। স্যার দেখতে পাচ্ছেন কি? না, দেখতে পাচ্ছি না। তুলে ধরো একটু, খাতাটা তুলে ধরো, অথবা মোবাইলে আছো না ল্যাপটপে আছো? স্যার মোবাইলে আছে স্যার, আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছো না? ভিডিও তো চালু করছি স্যার, তো ভিডিও তো চালু করছি। তোমার শুধু কপাল দেখা যায়, কপাল বরাবর ধরো। আচ্ছা স্যার, এটা তাহলে পেছনিয়ে করতে হবে। তুমি মোবাইলের ক্যামেরাটা খাতার মধ্যে ধরো, তাহলেই তো হচ্ছে। হ্যাঁ, স্যার এই তো স্যার। এই তো। হ্যাঁ, এইচ সাই ইকুয়াল টু ই সাই, গুড। তো এই ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করা শিখছি আমরা। হ্যাঁ, এখন এটা ওয়ান ডাইমেনশন থেকে থ্রি ডাইমেনশন কেমনে তৈরি করব, এটা একটু দেখো, এটা আমাদের নেক্সট পড়া। তো ওয়ান ডাইমেনশনাল যে আমাদের গতিশক্তির যে সমীকরণটা পাইছিলাম, ই কে কে আমি এখানে টি দ্বারা প্রকাশ করছি, যেহেতু একটু
মানে এটা আগেই করা হয়েছিল। তাহলে এক্স অক্ষের জন্য যে সমীকরণটা আমি এই গতিশক্তির যে সমীকরণটা পাইছিলাম সেটা এখানে লিখলাম। সিমিলারলি আমি ওয়াই অক্ষে লিখতে পারি এবং জেড অক্ষে লিখতে পারি। এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই। আমার এক্স অক্ষের গতিশক্তির সমীকরণ, আমি ওয়াই অক্ষের গতিশক্তির সমীকরণ, আমি জেড অক্ষের গতিশক্তির সমীকরণ লিখলাম। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় তোমরা লক্ষ্য করো যে এখানে সাই এক্স, সাই ওয়াই, সাই জেড, এই সাই গুলো এক্স এর উপর, ওয়াই এর উপর, জেড এর উপর নির্ভর করছে ইন্ডিভিজুয়াল, স্বাধীনভাবে। তাহলে গতিশক্তি আমরা জানি যে গতিশক্তিকে আমরা তিনটা অক্ষে ভাগ করতে পারি, এক্স অক্ষে, ওয়াই অক্ষে, জেড অক্ষে। এবং তিন অক্ষের ইকুইপারেশন অফ এনার্জি তোমরা ফার্স্ট ইয়ার অনার্সে শিখছিলা, বা না শিখলে এখন শিখবা, যে শক্তি সমবিভাগের নীতি। আমি থার্ড ইয়ারও, এই ফোর্থ ইয়ারও তোমাদের সলিডের যখন পড়ালাম এই আপেক্ষিক তাপ, তখনও শিখাইছি যে শক্তি সমবিভাগের নীতি আছে। সেই সমবিভাগের নীতি অনুযায়ী মোট শক্তি হবে ওই অক্ষসমূহের শক্তি সমষ্টির সমান। তাহলে সেই হিসাবে আমি ওখানে হাফ কেটি হিসাবে পাইছিলাম, এখানে আমরা পাইলাম হলো সোডিঞ্জার ইকুয়েশন হিসাবে। হ্যাঁ, এই 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 জিনিসেই পার্থক্য। কোয়ান্টাম মেকানিক্সে প্রত্যেকটা শক্তি হলো সোডিঞ্জার সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়, আর ক্লাসিক্যাল মেকানিক্সে প্রতিটা অক্ষের শক্তিকে আমরা হাফ কেটি দিয়ে প্রকাশ করছিলাম। সো যাই হোক, ওখানকার ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স এই পার্থক্য। তো এখানে আমরা এই টোটাল এনার্জিটাকে আমি এখন যোগ করে দিলাম, এই যে যে সমীকরণগুলো পাইছি এই সমীকরণগুলো দিয়ে যোগ করে দেওয়া হলো। টোটাল এনার্জি সমান আমি এই যে জাস্ট এক্স অক্ষের এনার্জি, ওয়াই অক্ষের এনার্জি, জেড অক্ষের এনার্জি দিলাম, এবং টোটাল এনার্জি এখানে থেকে কমন নেওয়া হলো এস স্কোয়ার 8 পাই স্কোয়ার এমটা কমন নিয়ে নিলাম। আর ভিতরে তোমার থাকলো 1/সাই এক্স ডি এক্স স্কোয়ার, সাই এক্স ডি এক্স স্কোয়ার, এভাবে ওয়াই এর অংশটা এবং জেড এর অংশটা থাকলো। এখন সমস্যা হলো যে এই এক্স ওয়াই জেড তো এরা এক্স, এই সাই এক্সটা তো এক্স অক্ষে নির্ভর, সাই ওয়াইটা তো ওয়াই অক্ষে নির্ভর, সাই জেডটা তো জেড অক্ষে নির্ভর। কিন্তু আমি এনার্জি গণনা করছি টোটাল এনার্জি, তাহলে টোটাল একটা ওয়েভ ফাংশন আমার লাগবে, তাই না? তাহলে সর্বমোট ওয়েভ ফাংশনের জন্য আমি কি করলাম, সাই এক্স, সাই ওয়াই, সাই জেড কে গুণ করে একটা সাই হিসাবে প্রকাশ করলাম। কারণ যে ওয়েভ ফাংশন সবসময় গুণ করে প্রকাশ করতে হয়, আর শক্তি সবসময় যোগ করে প্রকাশ করতে হয়। এটা একটু যদি কেউ না জানো লিখে রাখো, যে শক্তি সবসময় যোগ হবে আর তরঙ্গ ফাংশন সবসময় গুণন হবে। উপাদানের যে তরঙ্গ ফাংশন, যতগুলো আমরা তরঙ্গ ফাংশন বিবেচনা করব, সবগুলো তরঙ্গ ফাংশনকে আমরা গুণন আকারে প্রকাশ করব, তাদের সমষ্টিকে। আর যদি শক্তির বিবেচনা আমরা করি, তখন শক্তিগুলো আমরা যোগ আকারে প্রকাশ করব। তো এখানে যেহেতু আমি এই তিনটা ওয়েভ ফাংশনের গুণ আকারে একটা সার্বিক ওয়েভ ফাংশন চিন্তা করছি, হ্যাঁ, সার্বিক ওয়েভ ফাংশন বলা হচ্ছে এখানে। তাহলে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, তাহলে আমার এই যে এইটা এই এখানে এক্স এর যে অংশটা, সেই অংশটা এক্স এর মধ্যে ডিফারেন্সিয়েট হবে। আর ওয়াই জেড যেহেতু এটা বাহিরে আছে, এক্স এর উপর নির্ভর না, তাহলে ওয়াই জেড বাহিরে থাকবে। আর এটা যেহেতু এক্স এর উপর ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখানে ডেল লিখতে হবে। কারণটা কি, এই এইখানে যে ডিফারেন্সিয়েট ডান দিকের অংশটা যে ডিফারেন্সিয়েট হচ্ছে, সেটা তোমার ডেল এর উপরে ডেল হিসেবে লেখা হয়েছে, কারণ যে এটাতে এক্স ওয়াই জেড তিনটাই আছে। এখানে একটু ওই যে ডান দিকে আমি নোট দিয়ে রাখি, এখানে যে নোটটা দিছি, নোটটা একটু পড়বা তোমরা। হ্যাঁ, এখানে আমি বিস্তারিত লিখছি যে কেন এই হিসেবে লিখতে হয়। বাম পক্ষ ডিফারেন্সিয়েট হচ্ছে তোমার এক্স অক্ষের, আর ডান পক্ষ ডিফারেন্সিয়েট হচ্ছে যেহেতু তোমার সবগুলো আছে। আর এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো ডান গুণন বাম গুণন। এই ডান গুণন বাম গুণনে সবসময় সাবধান থাকতে হয় আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্সে, কারণ ডান গুণন বাম গুণনের প্রতি খেয়াল রাখতে হবে তোমাদেরকে সামনে। এই জন্য এটা খুব সাবধানে কাজ করতে হবে। সিমিলারলি আমি ওয়াই অক্ষেরটাও আমি দেখাইতে পারি, এবং জেড অক্ষেরটাও এইভাবে দেখাইতে পারি। এবং এই সার্বিক যে ওয়েভ ফাংশন পাইলাম, সেই সার্বিক ওয়েভ ফাংশন দিয়ে ডিফারেন্সিয়েশন ফর্মে যেগুলো পাইলাম, এটাকে আমি এখানে বসাই দিলাম, দিয়ে আমি টোটাল এনার্জির ওয়েভ ফাংশন পেলাম, এখানে ডেল স্কোয়ার পেলাম। এই ডেল স্কোয়ার সমীকরণটা আমরা এটাকে সমীকরণ হিসাবে লেখা হলো, এবং এই ত্রিমাত্রিক স্যার আগের পেজটা আরেকবার একটু দেখান। আমি এগুলি সব গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, এই 2 পৃষ্ঠায়। হ্যাঁ,
টাইম তো নাই, সময় নাই, আর কয় মিনিট আছে। তো এই হচ্ছে তোমাদের কাজ। ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঙ্গার সমীকরণ থেকে আমি 3 ডাইমেনশনাল শ্রোডিঙ্গার সমীকরণে নিয়ে আসলাম, গতিশক্তিটা নিয়ে আসলাম। গতিশক্তি আসলে তো মোট শক্তি আর স্থিতি শক্তি সহজেই চলে আসে। এখানে ডেল স্কয়ারটা হচ্ছে তোমার ল্যাপ্লাসিয়ান অপারেটর বলা হয়, এই যে এই অংশটা সমষ্টি, এবং এইটা দ্বিমাত্রিক রূপ, এটা হলো ত্রিমাত্রিক রূপ, এটা দ্বিমাত্রিক রূপ, আর এটা হলো একমাত্রিক রূপ। একমাত্রিক রূপে ডি হয়ে গেছে ডেলের জায়গায়, কারণ যে এখানে তখন একটা মাত্র অক্ষর উপর নির্ভর করে, একটা চলক। আর এগুলিতে ডেল লিখছি কারণ এখানে একাধিক চলক জড়িত থাকে। এই হচ্ছে তোমার শ্রোডিঞ্জার সমীকরণ ত্রিমাত্রিক রূপটা আমরা পাচ্ছি। মোট শক্তিকে আমরা টি মাইনাস টি প্লাস ভি হিসেবে দেখাচ্ছি, টি ইকুয়াল টু ই মাইনাস ভি। ওই আগের মতো কাজ, প্রথমে যেটা করছিলাম সেইভাবেই কাজ করে আমরা 3 ডাইমেনশনাল শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করলাম। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, ত্রিমাত্রিক শ্রোডিঞ্জার সমীকরণ, 1 মাত্রিক থেকে 3 মাত্রিক। এই তাই এলো হ্যামিল্টনিয়ান অপারেটরের নতুন একটা রূপ পেলাম আমরা, ত্রিমাত্রিক রূপ। শ্রোডিঞ্জার সমীকরণ হ্যামিল্টনিয়ান অপারেটর দিয়ে লেখা। এই হলো তোমাদের কাজ, তোমাদের এটাই তোমাদের কাজ। একটা প্রথমে হলো শ্রোডিঞ্জার সমীকরণ 1 ডাইমেনশনাল শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করো, সেটাকে 3 ডাইমেনশনাল রূপান্তর করো, অথবা 3 ডাইমেনশনাল শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করো, সেটাও তোমরা করতে পারবা। তাহলে কি করবে, 3 ডাইমেনশনাল একটা ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। থ্রি ডাইমেনশনাল তরঙ্গ সমীকরণ, যে আমি যেমন এখানে 4 মাত্রিক তরঙ্গ সমীকরণ নিয়ে কাজ করছি। হ্যাঁ, এক্স ওয়াই জেড টি, তিনটাই মানে চারটাই আছে। হ্যাঁ, সেটা নিয়েও কিন্তু আমরা এই ইচ্ছা করলে 3 ডাইমেনশনাল তরঙ্গ সমীকরণ নিয়ে আসতে পারবো, এই যে এখানে নিয়ে আসছি। এটা যদি তোমরা ইচ্ছা করো যে তোমরা শিখবা, তাহলে আমি পরের ক্লাসে শিখাই দিতে পারবো। এটা পরের ক্লাসে 4 মাত্রিক তরঙ্গ সমীকরণ, 4 মাত্রিক তরঙ্গ সমীকরণকে আমরা 3 ডাইমেনশনাল তরঙ্গ সমীকরণে রূপান্তর করতে পারবো। এরকম অনেক কাজ আছে, হাজার হাজার রকমের কাজ আছে। তার মধ্যে তোমাদের যেটা পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে একটা শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করা, 1 ডাইমেনশন 3 ডাইমেনশন, এবং সেই শ্রোডিঞ্জার সমীকরণের সমাধান করার টেকনিক শেখা, সমাধান প্রয়োগ করার টেকনিক শেখা। এটা তোমাদের কাজ। তোমরা আস্তে আস্তে শিখবে বিষয়গুলো, এবং পরবর্তীতে আমরা এগুলি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আজকে তাহলে দুইটা জিনিস শিখলাম, একটা হলো তরঙ্গ কি, তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি, তরঙ্গের কি কি টার্ম আছে, সেটা আমরা 1 ডাইমেনশন বক্সে কেমনে নিয়ে আসতেছি, 2 ডাইমেনশন করি নাই, 3 ডাইমেনশনে কেমনে ট্রান্সফার করতে পারি। অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আমি একটা শেখাইলাম, তোমরা আরো শিখতে পারো ইচ্ছা করলে। হ্যাঁ, অনেক পদ্ধতি আছে, অনেক। বিভিন্ন বইয়ে তোমরা প্রত্যেকটা বই দেখবে আলাদা আলাদা, কেউ মানে একই রকম না। তোমাদের যতগুলো বই আছে সবগুলো বই দেখবে ভিন্ন ভিন্ন ভাবে করছে, তার মানে অনেকগুলো পদ্ধতি আছে। তো এই অনেকগুলো পদ্ধতির মধ্যে তোমরা যেটা সহজ মনে হয় সেটা তোমরা নিজেরা করতে পারো, অথবা নিজেরা তৈরি করে নিতে পারো কিভাবে কাজ করবে। কিন্তু পড়তে হবে, খাতায় লিখতে হবে, খাতায় না লিখলে নাম্বার পাওয়া যাবে না। হ্যাঁ, শিক্ষা মানে খাতায় উপস্থাপন করার পদ্ধতি শেখা, খাতায় কিভাবে লিখতে হয়। হুম, এবং সেই উপস্থাপন যে যত ভালো মতো করতে পারবে সে তত নাম্বার পাবে। তো এই হচ্ছে ক্লাস। কারো কোনো প্রশ্ন? স্যার কোন হুম, ক্ষেত্রে যে ডিএক্স আবার এক এক ক্ষেত্রে ডেল এক্স লেখা হয় এবং ডি আর ডেল এর মধ্যে আমি ডিফারেন্সটা একটু বলে দেন। এটা যেখানে লিখে দিছি বাবা, পড়ে নিও। হ্যাঁ, এখানে বাম পক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে শুধু এক্স এর সাপেক্ষে, তাই ইহা পূর্ণ